প্রতিদিন শপিং করার জন্য শাশুড়ির কাছে হাত পাততে হয় মহুয়াকে। যদিও সংসার চলে তার স্বামীর ইনকামে। মহুয়ার সংসার জীবনের প্রায় 7 বছর পেরিয়েছে। 5 বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু শাশুড়ির ভাষ্যমতে কর্তৃত্ব ফলানোর মতো পুরনো কেউ সে এখনো হয়ে ওঠেনি। তাই টাকা পয়সার বিষয় সহ আরো বিভিন্ন বিষয়ই তার হাতে ছাড়া হয় না। যথারীতি এবছরেও ঈদ এসেছে, কিন্তু এবার মহুয়া চায় প্রচলিত নিয়মটা ভাঙতে। ফোন করে স্বামী আজিমকে এক প্রকার অনুনয়ের সুরে বলে, শুনছো, বলছি কি এবারের টাকাটা কি আমার হাতে দেওয়া যায় না? মাজা টাকা দেন, তাতে আমাদের মন মতো কিছুই কিনা হয় না। এভাবে শুধু নামে খেয়ে পড়ে বেঁচে থাকাটা কি জীবন বলো? আর টাকা তো সেও খরচ করে না, হয়তো তোমার বোনকেই দিয়ে দেয়। আজিম এক প্রকার ধমকে সুরে বলে, সংসার খুব বেশি বুঝা গেছো না, মায়ের ভুল ধরা শুরু করছো। মাজা ভালো বুঝবে করছে, তুমি আহনের আগেও এভাবেই চলতো, আর এখনো এভাবেই চলবে। আসলে মায়া মানুষের চাওনের শেষ নাই। মহুয়াকে আর কোনো কথা না বলতে দিয়ে কটাক্ষ ভরা কণ্ঠে শেষ বাক্যটা বলে কল কেটে দেয় আজিম। এদিকে হ্যালো হ্যালো বলেও আর কোনো সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়ে মহুয়া। সিদ্ধান্ত নেয় সরাসরি শাশুড়িকে বলবে কথা। কিছুক্ষণ পর শাশুড়ির ঘরে উপস্থিত হয় মহুয়া। দেখে মহিলা পান মুখে পুরে সুপারি কাটছে। ওকে দেখে কিছুটা ব্রু কুঁচকে বলে, কি হয়েছে, চাইলো শেষ নাকি সবজি? মহুয়া সামান্য মাথা নাড়ায়, বোঝায় কোনোটাই না। যা বলতে এসেছে তাও বলতে ভয় পাচ্ছে মহুয়া। এতে যদি আবারও অশান্তি শুরু হয়ে যায়, তবে পণ করেছে আজ সে বলেই ছাড়বে। এভাবে আর কত চলা যায়? একবার গলা খাকারি দিয়ে বলে, মা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। মহিলা মহুয়ার দিকে তাকিয়ে বলে, কি কইতে চাও সরাসরি কত? এত ঘোরপ্যাচ আমার আবার ভাল লাগে না। মহুয়া এবার কিছুটা সাহস সঞ্চয় করে সরাসরি বলে, এবারের টাকাটা যদি আপনার ছেলেকে আমার কাছে দিতে বলতেন তাইলে ভালো হইতো। সামনেই ঈদ, পোলাডার নতুন পোশাক অনেকদিনই কেনা হয় না। এবার ভালো দেখে কিছু কিনি। মহুয়ার কথা শেষ না হতেই বাজখাই গলায় শাশুড়ি বলেন, কি কি কইলা? এর লাইগা তোমারে টাকা দেওয়া লাগবো কেন? পোশাক আশাক কিনতে কি টাকা আমি দেই না? না মা, আপনি বুঝছেন না। তাতে আমাদের পছন্দ মতো পোশাক আসলেই কিনা হয় না। পছন্দ অপছন্দ এত কোত্থেকে শিখলা? কই, আমরা তো এত বাছবিচার করি নাই কখনো। নতুন পোশাক হইলেই হইল। মহুয়া এবার নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলে নিজের অধিকারের কথা। খানিকটা উচ্চ স্বরেই বলে, আমি অত কিছু বুঝি না। আমার স্বামীর টাকায় আমার পূর্ণ অধিকার আছে। তা আমি আর আপনার কাছে ভিক্ষা চাইতে পারবো না। সারা বছর যেমন তেমন ঈদের সময়টাতেও আমাদের ছেঁচড়ামো যায় না। এ মাসে পুরো টাকা আমার চাই। আর শুধু ছেলে কেন, আমারও তো কত শখ জাগে মনে। সেগুলো বারবার আপনাদের কারণে মেরে ফেলতে হয়। নিজের মেয়ের শখ আহ্লাদ তো কোনো কমতি রাখেন না। আপনাদের যত সীমাবদ্ধতা আমার জন্য। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। যদি সিদ্ধান্ত নেন টাকা আমায় দিবেন, তবে ডাকবেন, নয়তো না। আর এক মুহূর্তও সেখানে ব্যয় করে না মহুয়া। ব্যাগপত্র নিয়ে রওনা দেয় বাবার বাড়ির উদ্দেশ্যে। এদিকে মহুয়ার শাশুড়ি ছেলেকে বাস্তব ঘটনার পাশাপাশি অতি রঞ্জিত করে বলতে থাকে আরো অনেক কিছু। মহিয়াকে মহুয়াকে সম্পূর্ণ দোষী প্রমাণ করতে কোনো চেষ্টাই সে বাদ রাখে না। মহুয়ার বাবা মাও মহুয়ার চলে আসাটা সমর্থন করে। আজিম বিভিন্ন উপায়ে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এমনকি মহুয়া ওর সাথে কোনো কথা পর্যন্ত বলে না। 7টা বছর ধরে সহ্য করার পর এই সংসার নামক কারাগারের প্রতি রুচিটাই হারিয়ে ফেলেছে মহুয়া। বাবার বাড়ি আসার পর বিভিন্ন রকম সান্ত্বনা দিতে থাকে মা বাবা। মহুয়াও নিজের সিদ্ধান্তে অটল। শাশুড়ি যতক্ষণ না তার কথা মেনে নিচ্ছে, ততক্ষণ ওই বাড়ির চৌকাঠ মারাবে না। প্রয়োজনে আজীবনের জন্য সম্পর্ক ছেদ করবে, তবু আর আপোস করবে না। এভাবে পেরিয়ে যায় 1 মাস, পেরিয়ে যায় ঈদ। তবে মহুয়ার শর্ত মেনে নেওয়ার নামগন্ধ পর্যন্ত নেই।
এক পর্যায়ে মহুয়ার বাবা মায়ের সমর্থনের ভিতর নড়ে যায় যখন দেখে মহুয়ার সংসার ত্যাগী হওয়াটা তাদের প্রতিবেশীরা ভালো চোখে দেখছে না, তারাও উল্টো মহুয়ারই দোষ খুঁজছে। এগুলো মহুয়ার বাবা মা বেশি দিন বইতে পারে না। নিজের মেয়ের বদনাম বসে বসে কোনো বাপ মাই দেখতে চায়। আর ব্যাপারটা যেমন দৃষ্টিকটু তেমনি মান সম্মানের সাথে জড়িত। মধ্যবিত্তদের কাছে সবচেয়ে দামি সম্পত্তি হলো সম্মান, তা তারা সহজে খোয়াতে চায় না। একদিন মহুয়ার মা মহুয়াকে পরামর্শ দেয়, দেখ মা, তোর একটা ছেলে আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। এভাবে আজীবন থাকলে তো সবচেয়ে বেশি ক্ষতি ওরই হবে। আর নিজের সংসার ছেড়ে কয়দিনই বা থাকবে। আর একবার জামাই বাবার সাথে কথা বলে দেখ, এতদিনে নিশ্চয়ই মন পরিবর্তন হয়েছে। মহুয়া ফিরে যাওয়ার কোনো কারণই দেখে না, কারণ তার দেওয়া শর্ত এখনো তার মা ছেলে কেউই মেনে নেননি, আর হয়তো কখনো মানবেনও না। তাদেরকে 7টা বছর ধরে চেনে তো মহুয়া। এসব তো জানা সত্য, তবে কি সে তার বাবা মায়ের কাছে ভারী হয়ে উঠল এই অল্প কিছুদিনেই। কথাটা ভাবতেই মহুয়ার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, চোখ দুটো টলমল করে উঠল। সে ভেজা চোখে চেয়েই ঠান্ডা গলায় বলল, তোমরাও হাঁপিয়ে গেলে তাই না? না হলে ওই সংসারকে কখনোই আমার সংসার বলতে পারতে না। অভিমানে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ে তার চোখ থেকে। মহুয়ার মা বলে, দেখ মা, ব্যাপারটা এমন না। আমরা তো একটা সমাজে বাস করি। এভাবে সামান্য কারণে সংসার ভাঙলে লোকে নানান কথা বলবে, বদনাম রটাবে। এগুলো কি আমরা বাপ মা হইয়া চোখে দেখতে পারবো? অনেক কিছু বলার থাকলেও মহুয়া আর কিছু বলে না। বুঝে যায় এখন আর তার পাশে কেউই নেই। আর সে যথেষ্ট উচ্চশিক্ষিতও না যে নিজে কিছু করবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে। এগুলো সম্ভব নয়। ভাবতেই মহুয়া আরো অসহায় বোধ করলো। দোষ দিল নিজেকে। নিজে পছন্দ করে অল্প বয়সে এ কাকে বিয়ে করেছে, এ নিয়ে খানিকক্ষণ বেশ আফসোস করলো। তবে মনের কথা মনেই থাকলো। নিশতি রাতে দুঃখ বিলাতে থাকলো আপন মনে। রাত পেরিয়ে দিন আসলো। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই মহুয়ার সামনে দেখলো না। পরের দিন সত্যিই কল করলো আজিমকে। সে খুব দ্রুতই কল রিসিভ করলো, যেন মহুয়ার কলেরই অপেক্ষায় ছিল সে। এই অনুভূতিটা মহুয়াকে খানিকটা স্বস্তি দেয়। তবে মহুয়া নিজের জেদ বজায় রেখেই বলে, তাহলে তোমরা তোমাদের জায়গায় অনড় রইলে। আমার কোনো কথার দাম তোমাদের কাছে নেই। ভেঙে আসা গলায় বলে মহুয়া। বিপরীতে নরম সুরে আজিম বলে, এতদিন আমার সাথে কথা বলনি কেন? কথা না বললে সমাধান হবে কিভাবে? ওটা তো তোমারই সংসার। এত ভাগ বাটোয়ারার প্রশ্ন তোমার মাথায় কে ঢোকালো? তুমি না থাকাতে সেখানে কি অবস্থা জানো? মাকে একা সমস্ত কাজ করতে হয়। তাও কি সব কাজ করতে পারে একটা বয়স্ক মানুষের এমন কষ্ট? তুমি সইতে পারো? তুমি তো এমন ছিলা না। তোমার অভাবে তোমার সংসার ভাইসা যাচ্ছে। দেখো, আর জেদ করো না। মার কয়দিনই বা থাকবো, তারপর তো সবই তোমার। আজই চলে আসো। আর মায়েরাও কষ্ট দিও না, নিজেও কষ্ট নিও না, লক্ষ্মী বউ আমার। আজিম ঠিক কি কি বলল তার কিছুই মহুয়ার কানে পৌঁছালো না। সে শুধু খুঁজছিল তার প্রশ্নের উত্তর। তবে সেই উত্তরটাই সে পেল না। তাই বাকি কথা তার কাছে পুরোটাই অর্থহীন। মহুয়া আজিমকে কলে রেখেই ফোন কানের থেকে সরিয়ে ফেলে। বাইরে দেখে মেঘের ভারী বর্ষণ। ঝড় হাওয়া বইছে, যেন তার মনের অবস্থা আর আবহাওয়া একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কতটা বিধ্বংসী হতে পারে। কিন্তু মহুয়ার হাতে করার মতো কিছুই নেই। কান্না করবে, সেটা করে কেবল চোখের জল ফোরাবে, কোনো সমাধান হবে না। এক পর্যায়ে মহুয়া নিজের জন্য ভাবাই বাদ দেয়। ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে সে নিজের দুনিয়া ভুলে যায়। ঠিক করে এখন বাঁচবে শুধু ছেলের জন্য। আগামী জীবন কাটিয়ে দেবে ছেলেকে আঁকড়ে ধরে। ছেলের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত সিদ্ধান্ত নেয় সজ্ঞানে বিষ পান করার। আবারও বরণ করে নিতে প্রস্তুত হয় নিজের সংসার নামক আত্মদহনকে। পরের দিনই শ্বশুরবাড়ি ফিরে যায় মহুয়া। বাবা মা কিঞ্চিৎ ব্যথিত থাকলেও মহুয়ার ফিরে যাওয়াতেই বোধহয় তারা ভারমুক্ত হলো। বাঙালি বাবা মায়ের কাছে যে মেয়ের জীবনের চেয়েও
মেয়ের সংসার বেশি গুরুত্বপূর্ণ তা প্রমাণ হলো মহুয়া পেয়ে গেল। ছেড়ে যাওয়া জায়গায় কোনো পরিবর্তন ছাড়াই দ্বিতীয়বার ফিরে আসতে হলো তাকে। এ যেন যাওয়ারই অপমান। শ্বশুরবাড়ির দৃষ্টিগোচর হতেই মহুয়ার এমনটাই মনে হলো। মুখে তাচ্ছিল্যের হাসি আর বুকে হেরে যাওয়া ব্যথা নিয়ে আবারও প্রবেশ করলো পরাজিত যুদ্ধক্ষেত্রে। ছেলে আরিয়ানকে কোল থেকে নামিয়ে দিতে দৌড়ে প্রবেশ করে দাদির ঘরে। সে বুঝে না এতদিন তার মা আর দাদির মধ্যে কি হয়েছে। সে শুধু জানে একদিন পর এসেছে। দাদির কাছে গেলে অনেক আদর পাবে। বাচ্চাদের তো এই একটাই লোভ, তারা আদরের কাঙ্গাল। মহুয়া শুনে তার শাশুড়ি বেশ মন ভুলানো কথা বলছে আরিয়ানকে। মহুয়ার বিপক্ষেও খানিক বিষ ঢালতে বাদ রাখে না। শাশুড়ির জবাবে মহুয়া শোনে, ওরে আমার ঘরের মানিক, এতদিন কই ছিলি? মা তোকে আমার কাছে আসতে দেয়নি তাই না? আমার ময়নাটার কি অবস্থা করেছে। এখানে থাকতে কত ভালো ছিলি। মহুয়া না চাইতেও সামান্য হেসে ওঠে আর ভাবে এই মহিলা ব্রেন ওয়াশ করতে ঠিক কতটা পটু। মহুয়া আবার শোনে মহিলা খানিকটা কান্না মিশ্রিত কণ্ঠে বলছে, আর কখনো এভাবে যাবি না। আচ্ছা, মানিয়া গেলেও যাবি না? তোরে ছাড়া কি আমার একা একা ভাল লাগে থাকতে। তোর ফুবুটাও তো আসে না আমারে একা রেখা, আর যাস না। এ সমস্ত কথা মহুয়ার কাছে নতুন নয়। এসবে আর কর্ণপাত না করে চলে যায় নিজের ঘরে। দেখে সে যেমন রেখে গিয়েছিল ঘরটা তেমন নেই, বেশ অগোছালো। এক জায়গায় জিনিস আর এক জায়গায়। তার মানে এই ঘরে নিশ্চয়ই কেউ ছিল। আর কেউ বা আসবে আরিয়ানের ফুপি বা তার ছেলে মেয়ে ছাড়া। অথচ মহিলা বেমালুল বলে দিল কেউই আসেনি। তাকে একা থাকতে হয়েছে এটাও মহুয়ার অজানা নয়। তার অনুপস্থিতিতে বরাবরই এমন হয়ে আসে। মহুয়া ঘরদোর গুছিয়ে চলে যায় রান্না করতে। সেখানে গিয়ে সম্মুখীন হয় শাশুড়ির। তাকে দেখে মহুয়া বলে, আপনি বিশ্রাম করুন, রান্না আমি করছি। এই এক কথা শোনার অপেক্ষায় যেন ছিল সে। মহুয়ার বলতে দেরি, তার চলে যাওয়ার প্রস্তুতি নিতে দেরি নেই। মহিলা অত্যন্ত চালাক প্রকৃতির। ছেলের কাছে ভালো থাকতে সে সরাসরি কখনো মহুয়ার সাথে দ্বন্দ্বে জড়ায় না। তাই মহুয়াকে কোনো প্রত্যুত্তর না করেই সে অহংকারী পদচারণ স্থান পরিত্যাগ করে। মহুয়া রান্নাবান্না শেষ করে দিনেও ক্লান্তিলগ্ন। আরিয়ানকে সারাদিন ঠিকঠাক খাওয়ানো হয়নি, তাই সন্ধ্যা রাতেই ছেলেকে খাইয়ে দেয় মহুয়া। তারপর নিজেও খেয়ে নেয়। সেও সেই সকালে ও বাড়ি থেকে খেয়ে এসেছে আর খাওয়া দাওয়া নেই সারাদিন। নিজের খাওয়া শেষে শাশুড়ির জন্য ভাত বেড়ে রাখে। অনেকদিন পর আসাতে একসাথে অনেকগুলো কাজ পড়ে যায় মহুয়ার। সেগুলো সব শেষ করে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে সে। 8টা নাগাই ঘুম থেকে ঘুম নেমে আসে তার ক্লান্ত শরীরে। আজিমের সাথেও কথা হয় না সে রাতে। সকালে উঠে দেখে আজিমের অনেকগুলো মিসড কল। মহুয়া কল ব্যাক করতেই আজিম বলে, কি হয়েছে, গতকাল থেকে ফোন পাচ্ছি না। মহুয়া আজিমের অস্থিরতাকে উপেক্ষা করে খুবই স্বাভাবিকভাবে জবাব দেয়, বলে, কিছুই না, ঘুমিয়ে গিয়েছিলাম। আরিয়ান কি করে? এখনো ঘুমোচ্ছে। একটু পর ডেকে স্কুলে নিয়ে যাব। আজিম খানিকক্ষণ চুপ থাকলো। তারপর কিছুটা ইতস্ত করে বলে, আর তুমি? মহা সামান্য ভ্রু কুঁচকালো, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, আমি কি? আজিম মহুয়া সম্পর্কে এতটাই যান্ত্রিক আর পরিবার নির্ভর হয়ে গেছে যে নিজের বউয়ের ব্যাপারে খোঁজ নিতেও 5বার ভাবতে হয় আজিমকে। খানিকক্ষণ 7-5 ভেবে কিছুটা মিনমিনিয়ে কণ্ঠে সে বলে, তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? মহুয়া তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখায় না। এ প্রশ্ন যদিও কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো কাজ করছে, তবুও ঠান্ডা মাথায় বলে, বাড়ির বউদের আবার কষ্ট বলতে কিছু থাকতে আছে নাকি? বেঁচে থাকাটাই তাদের জন্য আনন্দের বিষয়। যে আনন্দে তোমরা আমায় ভাসিয়ে রেখেছো, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমাদের প্রতি। বলে মুখের উপর কল কেটে দেয় মহুয়া। সকাল সকাল এত আলগালাপ শোনার মতো মন মানসিকতা আপাতত তার নেই। দ্রুত উঠে সব কাজ সেরে ছেলেকে নিয়ে উপস্থিত হয় স্কুলে।
নিকটবর্তী একটি স্কুলে প্লেতে পড়ে আরিয়ান। আরিয়ানকে ক্লাসে দিয়ে অভিভাবকদের জন্য বরাদ্দকৃত ছাউনিতে গিয়ে বসে মহুয়া। আরিয়ানের এক সহপাঠীর মা আফিয়া, তার সাথে বেশ ভালো সম্পর্ক মহুয়ার। বিভিন্ন ধরনের গল্পই তার সাথে হয়। এক পর্যায়ে গল্পে গল্পে আফিয়া বলে, জানেন ভাবি, আমার কেকের পেজে 10,000 ফলোয়ার হয়ে গেছে। বেশ ভালো কেক সেল হয়। আফিয়ার কেকের বিজনেস আছে মহুয়া আগেই জানতো। সে খুব ভালো কেক বানায়। এই তো কয়েক মাস আগে আরিয়ানের জন্মদিনেও একটি কেক উপহার দিয়েছিল। কিন্তু লোকালি সেল করার পাশাপাশি অনলাইনেও এত ভালো সাড়া পেয়েছে শুনে বিস্মিত হয় মহুয়া। অবাক হয়ে বলে, খুবই ভালো খবর। অল্প দিনেই সাফল্য পেয়ে গেছেন, অভিনন্দন। বিপরীতে আফিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছু একটা ভেবে সে মহুয়াকে বলে, আচ্ছা ভাবি, আপনার কি কোনো বিষয়ে দক্ষতা রয়েছে? থাকলে সেটাকে কিন্তু ঘরে বসে কাজে লাগাতে পারেন। ভাগ্য সহায় থাকলে ভালো কিছু হতে পারে। মহুয়ার আর আফিয়ার মাঝে পারিবারিক বিষয়ে আলাপ প্রায়ই হতো। সেই সূত্রে মহুয়ার অবস্থা সম্পর্কে অবগত ছিল আফিয়া। তাই মহুয়ার নিজের পায়ে দাঁড়ানোর স্বার্থে প্রস্তাবটা রাখে আফিয়া। মহুয়া প্রথমে হেসে উড়িয়ে দেয়। কোনো গুণ থাকলে কি তাকে পরনির্ভর হয়ে বাঁচতে হতো? খুব বেশি না ভেবে বলে, না ভাবি, আপনাদের মতো অত প্রতিভা আমার নেই। কিন্তু আফিয়া আরো মোটিভেটেড করে বলে, একটু ভেবে দেখুন, তেমন কোনো বিষয়ে দক্ষতা আছে কিনা। প্রয়োজনে সবকিছু হাতে ধরে আমি আপনাকে শিখিয়ে দেব। সেদিন মহুয়া তার কোনো প্রতিভার কথা ভেবে পায়নি। কিন্তু একদিন হঠাৎই আলমারি ঘাঁটতে গিয়ে দেখে আরিয়ান ছোট্ট থাকতে ওর জন্য বানানো ছোট্ট একটি নকশি কাঁথা। খেয়াল করে দেখে এটা মহুয়ার নিজেরই বানানো। ছোট্টবেলায় দাদির কাছে শিখেছিল নকশি কাঁথার সব সূক্ষ্ম বুনন। বড় আপা কত মজা করতো, বলতো, পড়াশোনা করিস না, তাই এক্সট্রা স্কিল হিসেবে এত মনোযোগ দিয়ে কাঁথা সেটাই শিখছিস নাকি? সেসব কথায় মহুয়া প্রায় রেগে যেত। তবুও দাদি বুঝাতো, ওর কথায় কান্না দিতে। তবু আপা বলতো আর বারবার। ওই মহুয়া রেগে যেত। পুরনো স্মৃতিতে ডুব দিয়ে এক টুকরো প্রাণোজ্জ্বল হাসি ঠোঁটে করে কল্পনা থেকে বের হয় মহুয়া। কাঁথার হরেক রকম ডিজাইন সে শিখেছিল। তবে সেটা পড়ালেখার ক্ষতিপূরণ হিসেবে নয়, কেবলই শখের বশে। পরে আর এ নিয়ে ভাবেওনি। আরিয়ানের জন্য শখ করেই কয়েকটা করেছিল এই যা। কিন্তু এই মুহূর্তে মহুয়ার মনে পড়ে গেল আফিয়ার দেওয়া পরামর্শটা। কাঁথাটার একটা ছবি তুলে পাঠিয়ে দেয় আফিয়াকে। খানিকক্ষণ পর ফোন দিয়ে কিছুটা সংখ্যা নিয়ে বলে, দেখেন তো ভাবি, এই নকশি কাঁথা দিয়ে কি কিছু হতে পারে? আফিয়া অত্যন্ত আনন্দিত হয়ে বলে, আলবাদ হতে পারে। বরং এত নিখুঁত কাজ বর্তমানে বিরল। একেই বলে বাংলার ঐতিহ্য। মহুয়া কিছুটা সন্দিহান কণ্ঠে বলে, আপনার কেকের মতো কি অনলাইনে বিক্রি হবে? আফিয়া উৎসাহিত হয়ে বলে, নিশ্চয়ই। বর্তমানে সুন্দর নকশার অনেক চাহিদা দেখি। কাল স্কুলে আসেন, তবে বাকি কথা সেখানেই হচ্ছে। সংক্ষেপে আচ্ছা বলে ফোন রেখে দেয় মহুয়া। অস্তিত্বহীন জীবনের কিছুটা আশার আলো দেখতে পেল মহুয়া। সে এতদিন নিজেকে অকেজো ভেবে বসেছিল। সেও স্বপ্ন দেখতে থাকে কিছু একটা করার। যাদের কাছে স্বামীর টাকা নিজের টাকা বলে গণ্য হয় না, তাদের জন্য নিজেদের ইনকাম সোর্স খুঁজে বের করাটা অপরিহার্য হয়ে ওঠে। স্বল্প হোক বা বৃহৎ, ছোটখাটো শখ পূরণেই সারথি হয়ে ওঠে সেটাই। সেই সুযোগটা পেয়ে মহুয়া অদ্ভুত এক আনন্দ অনুভব করে। আনন্দ নামক জিনিসটাই যার মন থেকে হারিয়ে গেছিল, তার পুনর্জাগরণ ঘটতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে মহুয়া। তবে সে জানে না এই আশা নতুন করে হতাশার কারণ হবে নাকি নতুন আলোর প্রদীপ। তবে সে পূর্ণ বিশ্বাস রাখে নিজের উপর। আরিয়ানের স্কুল শেষে একটা কফি শপে গিয়ে বসে মহুয়া আর আফিয়া। আরিয়ান আর তার বন্ধু আরাফ ও রয়েছে ওদের সাথে। দুজনকে দুটো আইসক্রিম ধরিয়ে দিয়ে শান্ত রাখা হয় কিছুক্ষণ। এই সুযোগে নিজের ভাঙাচোরা স্মার্টফোনটা বের করে আফিয়াকে দেয় মহুয়া। ফোন সম্পর্কে তার জ্ঞান খুবই সীমিত। এমনকি ফেসবুক পর্যন্ত তার নেই। ফেসবুক চালানো আজিম একদম পছন্দ করেন না।
তার মতে এই ফেসবুকের কারণে নাকি নারীরা নষ্ট হয়ে যায়, তবে নিজে ঠিকই ব্যবহার করে। স্বামীর নিষেধাজ্ঞায় হোক বা নিজের অনাগ্রহতায় ফেসবুকের প্রতি ঝোঁক তার কখনোই ছিল না। আছে শুধু ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো। নেহাতি যোগাযোগের স্বার্থে স্মার্টফোন চালানোর অনুমতি পেয়েছে। ফোনটা হাতে নিয়ে আপিয়া জিজ্ঞেস করে, আপনার কি ফেসবুক নেই? আসলে দেখছি না। না, এই জিনিসটা কখনোই ব্যবহার করা হয়নি। কোনো ব্যাপার না, আমি ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, যেটা দিয়ে আপনি পেজ পরিচালনা করতে পারবেন। কয়েক মুহূর্তের মধ্যেই ফেসবুক ইনস্টল হয়ে যায়। যখন নাম দেওয়ার পালা আসে তখন মহুয়া নিজের নাম দিতে চায় না। আফিয়া কারণ জিজ্ঞেস করলে বলে, থাক ভাবি, আমি এমনিই ভেবেছি এগুলো, আগেই বাড়ির কাউকে বলবো না। সেখানের পরিস্থিতি তো আপনার সবই জানা। আর আরিয়ানের বাবা দেখলেও প্রচুর অশান্তি করবে। আপনি বরং একটা ফেক নাম ব্যবহার করুন। আফিয়া মহুয়ার করুণ পরিস্থিতিটা খুব কাছ থেকে দেখল আজ। বেচারির নিজের নাম পরিচয় ব্যবহারের স্বাধীনতা পর্যন্ত নেই, অথচ আরাফের বাবা তাকে কত পাসপোর্টই না করেছে বিজনেসটা রান করাতে। তার সাপোর্ট ছাড়া আফিয়া এক বাচ্চা সামলে পেরে উঠত না, কিংবা পারলেও সেটা মাত্রাতিরিক্ত কষ্টসাধ্য হয়ে যেত। সেখানে এভাবে একা একা সঙ্গোপনে মহুয়া ঠিক কতটা এগোতে পারবে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল আফিয়া। তবে তার এই হতাশাটা মোটেই মহুয়ার সামনে প্রকাশ করলো না। মহুয়ার চাওয়া মতো একটা ছদ্মনামে অ্যাকাউন্ট খুলে দিল। এবার পেজ খোলার পালা। পেজের নাম দেওয়ার সময় মহুয়া নিজে থেকেই একটা নাম বলে। নিজের এই লুকায়িত অবস্থা রহস্যময়তা ধরে রাখতে তেমনই একটি রহস্যময় নাম রাখলো। মহুয়া বলল, পেজের নাম দেন নকশিকাতা বাই অপরাজিতা। এই নাম দেওয়ার কারণ হিসেবে মহুয়া উল্লেখ করে, অপরাজিতা শুধু নাম নয়, এক বাস্তবের অপরাজিতার গল্প। তা আমি সেদিনই সামনে আনতে চাই যেদিন সফল হব। মহুয়ার এমন সদর প্রবাসী চিন্তাভাবনা দেখে আফিয়া বেশ খুশি হলো। এও বুঝলো মহুয়ার মাঝে সত্যি কিছু হবার, কিছু করার একটা স্পিরিট আছে। সে যতই পরিচয় গোপন করুক, তার পরিচয় মূলত কাজেই। এ ধরনের আত্মবিশ্বাস বরাবরই প্রশংসনীয়। আফিয়াও সে প্রশংসাটুকু করতে কৃপণতা করল না। বলল, দারুণ চিন্তাভাবনা আপনার। অনলাইন বিজনেস স্ট্র্যাটেজি তে সবচেয়ে বেশি কাজই করে সুন্দর চিন্তাধারার সহিত নান্দনিক উপস্থাপন। সেটা মনে হচ্ছে আপনার দ্বারা বেশ ভালোই হবে। শুরুতেই এতটা প্রশংসা শুনে আত্মবিশ্বাস বেশ চড়া হলো মহুয়ার। এর মধ্যেই কফিও দিয়ে গেছে। কফি পান করা শেষে তারা বাচ্চাদের নিয়ে একটু আশেপাশে ঘুরোঘুরি করে। একটা শিশু পার্কেও যায়, সেখানে বাচ্চারা খেলাধুলা করে। তারাও বাচ্চাদের খেলাধুলা উপভোগ করে। আফিয়ার হাতে খুব বেশি সময় থাকে না বাহিরে কাটানোর। তবে আজ ব্যস্ততার মাঝেও বেশ ভালো সময় কাটালো মহুয়ার সাথে। বাইরে খানিকটা সময় বাড়তি কাটানোর ফলে বাসায় ফিরতে লেট হয়ে যায় মহুয়াদের। খুব বেশি দেরি না, দেরি তাও না, ঘন্টা দুয়েক দেরি হয়েছে হয়তো। বাসায় ঢুকতেই মহুয়ার শাশুড়ি আরিয়ানকে ডেকে বলে, এতক্ষণ কই ছিলে দাদু ভাই? আরিয়ানের বাচ্চাসুলভ সরল উত্তর, পার্কে গেছিলাম আমরা, জানো কত মজা করেছি আজ। আরাবকে সব খেলায় হারিয়ে দিয়েছি। আরিয়ানের কথার সাথে তাল মিলিয়ে সেও বলে, ও তাই নাকি? তা তোর মাও কি তোর সাথেই ছিল? হ্যাঁ তো আম্মু, আমি, আরাব, আফিয়া আন্টি, এই চারজন ছিলাম। হাতের চারটা আঙ্গুল দেখিয়ে বলে আরিয়ান। আরিয়ানের দাদুর প্রশ্নে যে ঘোর সন্দেহ প্রকাশ পাচ্ছে তাই স্পষ্ট বুঝতে পারে মহুয়া, তবে তেমন কিছুই বলে না। এখন মহুয়া পুরোটা সময় নিজেকে দিতে চায়। অহেতুক বাকবিতণ্ডায় জড়িয়ে কালক্ষেপণ সে করতে চায় না। শুধু আরিয়ানকে বলে, পরে গল্প করবে, চলো আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আগের মহুয়া হলে এই পরিস্থিতিতে ভয়ে তটস্থ থাকতো। দেরিতে ফেরা নিয়ে শাশুড়ি আজিমকে ফোন করে কি না কি বলে। কিন্তু আজ মহুয়া নিজের মধ্যে অনন্য এক শক্তি অনুভব করছে। তার যেন কিছুতেই কিছু যায় আসে না। যা হয়ে যাক যাক, এখন থেকে আর অন্যের নিয়মে না নিজের নিয়মে বাঁচবে। তাতে ফল কি আসবে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই মহুয়ার।
অপরদিকে মহুয়ার শাশুড়ি অবাক হয় মহুয়ার এত নির্ভীক আচরণ দেখে। দেরি করে বাড়ি ফিরেছে তবু বিন্দুমাত্র ভয় ডর নেই, এ কথা আজিমকে জানাতেই হচ্ছে। বউ যে তার ডানা মেলে উঠছে, তাও আবার ওই অতি স্বাধীন মেয়েটার সাথে। আফিয়া নামের মেয়েটাকে সে চেনে, আগাগোড়াই উচ্ছৃঙ্খল, সমাজ টমাজের কোনো ধারাই ধারে না। আর জামাইটাও হইছে বউ পাগল। বউ যা কইব তাই। পোলার মায়ে যে কি করে কে জানে, ওই মায়ের হাতে পোলা ছাইরা রাখছে। আফিয়ার শাশুড়ির প্রতিও এই ফাঁকে কিছুটা ধিক্কার ছুড়ে দিল সে। বিপরীতে নিজেকে ভাবলো বউ শাসনে রাখা রক্ষণশীলতার চূড়ায় থাকা এক ফসল শাশুড়ি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে ধরণীতে। রাতও পৌঁছে গেছে তার মধ্য গন্তব্যে। তবে এখনো চোখে ঘুম আসেনি মহুয়ার। সে চোখ স্বপ্ন দেখে বাস্তবে, সে চোখ কি আর ডুবতে চায় ঘুমের মিথ্যে স্বপ্নে। গোটা রাতটা ফেসবুকের পিছনে ব্যয় করে অনেকগুলো ফেসারি আয়ত্ত করে ফেলেছে মহুয়া। সে শিক্ষার্থী হিসেবে বিশেষ ভালো নয়, কিন্তু যতটুকু জ্ঞান বহন করে তা ফেসবুক ব্যবহারের জন্য যথেষ্ট বলেই মনে করল মহুয়া। পেজও বেশ কয়েকবার ডু মেরেছে, ফিচারগুলো বোঝার চেষ্টা করেছে, শতভাগ না বুঝলেও বেসিক জিনিসগুলো শিখে ফেলেছে খুব দ্রুতই। তবে আজকের মতো এখানেই শেষ করলো। অলরেডি 3:30 বাজে, বাকি রাতটুকু ঘুমোতে হবে। আগামীকালের স্বপ্নের দিনটা কাজে লাগানোর জন্য মস্তিষ্কের প্রয়োজন বিশ্রাম। তাই বাকি রাতটুকু সে কেবল ঘুমেই মনোনিবেশ করলো। পরের দিন সকালে উঠে মহুয়া পুরোনো কথাগুলোই যতটা সম্ভব সুন্দর করে ছবি তোলার চেষ্টা করলো নিজের পুরোনো মডেলের ফোনটা দিয়েই। তবে আশানুরূপ ফল পেল না, বরং আপলোড দেওয়ার পর সে ছবির মান আরো নিম্ন পর্যায়ে চলে গেছে। হতাশ আর বিরক্ত দুটোই মহুয়াকে ঘিরে ধরল। এদিকে এসব করতে গিয়ে রান্না বসাতে দেরি করে ফেলে মহুয়া। নিজের ঘর থেকেই শোনে রান্নাঘর থেকে থালা বাসনের জোর আওয়াজ আসছে, যেন সেগুলোকে কেউ আছড়ে আছড়ে ফেলছে। দৌড়ে গিয়ে দেখে শাশুড়ি নিজেই রান্না করতে চলে গেছে। মহুয়ার দেরি দেখে তার এই সামান্য দেরি তোর সইল না, অথচ সে খায় অনেক পরে। মহুয়া আরিয়ান স্কুলে যাওয়ার পর সে খায়। শুধু মহুয়ার ছোট্টখাটো সাংসারিক অনিয়মগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে তার এই পদক্ষেপ। মহুয়াকে দরজায় দেখেই সে বলে, কি করতে আইছো? ফোনে যা করতেছিলা তাই করো গিয়া। মহুয়া অবাক হয়, সে যে ফোন নিয়ে কিছু করছিল তা সে বুঝলো কি করে? নিশ্চয়ই তার অজান্তেই তার ঘরে উকি ঝুঁকি মেরে এসেছে। সে যে ফোনের কথাটা স্বাভাবিক অর্থে বলেনি তাও মহুয়া বোঝে। তবে এবারও কিছু বলে না, কিন্তু শাশুড়িকেও রান্না করতে দেয় না, নিজেই করে রান্নাটা। নইলে আবার ছেলের কাছে সালিশ বসে যাবে। তাকে দিয়ে কাজ করায় মহুয়া। কেটে যায় বেশ কিছুদিন। মহুয়া সেই লো কোয়ালিটির পিকচারই আপলোড করতো। তবে তা দেখে আফিয়া একদিন বলে, ভাবি আপনাকে একটা বলতেই হচ্ছে, আপনার এই ফোন দিয়ে না ঠিক মন মতো সার্ভিস কখনোই পাবেন না। যদি সম্ভব হয় একটি নতুন ফোন কেনার ব্যবস্থা করুন। মহুয়া বলে, কি বলেন নতুন ফোন? সে তো আবার অনেক টাকা পয়সার বিষয়, আমার হাতে যে অল্প কিছু টাকা দেয় তা দিয়ে কখনোই সম্ভব না। আপনার অবস্থা আমি বুঝছি ভাবি, কিন্তু দুঃখের বিষয় এই যে এভাবে কোনো ব্যান্ড দাঁড় করানো সম্ভব নয়। আপনার কাজ নিঃসন্দেহে নিখুঁত, পরিপাটি, কিন্তু এই যে আগেই বলছিলাম অনলাইনে উপস্থাপনা অনেক বড় ভূমিকা পালন করে। এ কথা শুনে সমস্ত আশাই হারিয়ে ফেলে মহুয়া। সেদিন মনমরা হয়ে বাড়ি ফিরে ভাবতে থাকে তার কাছে চাইবে টাকা। আজিমের কাছে চাওয়া অসম্ভব। এক পর্যায়ে মহুয়া ভাবে বাবার কাছেই চাইবে কিছু টাকা। একদম কিছু টাকা বললেও ভুল হবে। আফিয়া বলেছে একটা ভালো মানের ফোনের বাজেট 20,000-এর মধ্যে হলে ভালো হয়। মহুয়ার বাবার এ টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কিছুটা অন্তর্মুখী স্বভাবের মহুয়া প্রয়োজন আর ইচ্ছার বাহিরে কারো থেকে কখনো কিছু চায়নি। এখনো চাইতে অস্বস্তি লাগে, তাও আবার রাগ করে খুব একটা যোগাযোগ রাখে না বাবা মায়ের সাথে। 5-10 দিন পর একদিন কথা হয়।
তবুও মহুয়া সিদ্ধান্ত নিল সে চাইবে, এবার সে নিজের জন্যই না হয় একটু চাইবে। তবে একটা কথা আছে, যার চাহিদা যত কম পৃথিবী তাকে সেই কমটুকু দিতেও কিপটামি করে। মহুয়ার ক্ষেত্রেও সেটাই ঘটল। ফোন দিতেই মায়ের কান্না মিশ্রিত কণ্ঠ শুনতে পেল। মহুয়ার বাবা নাকি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছে, এখন হসপিটালে ভর্তি। মহুয়া ছুটে যায় হসপিটালে, দেখে তার বাবার ডান পাটা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সারানো যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। তবে ডক্টর বলেছে ধীরে ধীরে সেরে উঠবে খবরের সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরো কিছুদিন পেরিয়ে গেল। বাবার এই অবস্থায় তার থেকে আর টাকা চাইতে পারে না মহুয়া। তার ফোনটাও আর কেনা হয়ে ওঠে না। একদিন আফিয়াকে সমস্ত ঘটনা জানায়। সব শুনে সমবেদনা প্রকাশ করে সে। মহুয়ার আত্মবিশ্বাসেও ভাঙন ধরেছে, সে তাই স্পষ্ট লক্ষ্য করছে। সেই মুহূর্তে আফসোস আর চরম হতাশার সুরে মহুয়া বলে, ভাবি, আমার না মনে হচ্ছে এসব আমার ভাগ্যে নেই। দেখুন না, বাধার উপর দিয়েই নতুন বাধা হাজির হয়ে যাচ্ছে। হয়তো সৃষ্টিকর্তাও চায় না আমি এসব করি। কথা শেষে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। মহুয়ার ভাগ্যের নির্মম পরিহাস দেখে আফিয়ারও মনটা ভার হয়ে উঠল। আফিয়া বলল, ভাবি যদি কিছু মনে না করেন, আপনাকে একটি ফোন কি আমি দিতে পারি? আত্মসম্মানের হানি হিসেবে দেখবেন না প্লিজ। আপনার ব্যবসা উন্নতি লাভ করলে তখন না হয় টাকা ফেরত দিয়ে দিবেন। মহুয়ার নিচু হয়ে যাওয়া মুখটা তুলে তাকায় আফিয়ার মায়াময় মুখশ্রীর দিকে। বিপরীতে আফিয়া মাথা নাড়িয়ে পুনরায় সায় দেয় কথাটা শুনতে। মহুয়া সেদিন কেবল আফিয়াকে বুকে টেনে নিয়েছিল আর অঝরে কেঁদেছিল। মহুয়ার নতুন ফোন কিনা হয়, আইডি পেজ সবকিছু সেই ফোনে লগ ইন করে দেয় আফিয়া। তবে বাসায় মহুয়াকে ফোনটা খুবই সাবধানে রাখতে হয়। এভাবে কেটে যায় আরো 1 মাস। এখন রোজ নিয়ম করে 3 থেকে 4 ঘন্টা করে কাঁথার বুননে দেয় মহুয়া। শুরু করে বাচ্চাদের ছোট্ট কাঁথা দিয়েই। একা হাতে এই ছোট্ট কাঁথা করাই কষ্টসাধ্য হয়ে যায়, তাই বড় কাঁথা নিয়ে ভাবেনি কিছু। সপ্তাহ হলো কিন্তু শুধু শুধু পিকচার আপলোড কোনো ফল পাওয়া যাবে না বলে জানায় আফিয়া। পণ্যের সুনির্দিষ্ট ছবি ভিডিও দিয়ে অ্যাড চালাতে হবে। ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম এটা। তবে এর জন্য প্রয়োজন টাকা। বারবার এই টাকা নামক জিনিসটার কাছে এসেই আটকে যেতে হয় মহুয়াকে। সিদ্ধান্ত নেয় এবার বিয়েতে মায়ের দেওয়া স্বর্ণের চেনটা বিক্রি করে দিবে। যদিও সেটার সাথে অনেক আবেগ স্মৃতি বিজড়িত ছিল, তবু বিক্রি করেই দেয়। সেখানে আবেগ স্মৃতি কখনো ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। সেখানে তাদের মায়া কাটিয়ে লক্ষ্যের উপর কঠোর থাকাই বুদ্ধিমানের কাজ। মহুয়া ঠিক সেটাই করলো। সফলভাবে অ্যাড রান করার পর টুকটাক অর্ডারও আসতে থাকে মহুয়ার। তার কাঁথাগুলো ডেলিভারি করার উদ্দেশ্য বাইরে নিয়ে যাওয়ার মাধ্যম হলো আরিয়ানের স্কুল ব্যাগ। আর স্কুলে যাওয়ার সময় সে কেবল বাইরে যাওয়ার সুযোগ পায়। আরিয়ানকে শক্তভাবে নিষেধ করেছে এগুলো কাউকে বলতে। আরিয়ান ছোট হলেও খুব বুঝদার বাচ্চা, মায়ের কথা যথাসম্ভব শুনেই চলে। এভাবে বেশ ভালোই চলছিল। আজিমের সাথেও কথা চলতো সেই গতানুগতিক ধারায়। দিনে 2-1 বার ফোন করে মায়ের খোঁজ নিত, আরিয়ানের খোঁজ নিত। এর মধ্যে মহুয়ার হাতে আসতে থাকে নিজের উপার্জনের টাকা। সেটা সীমিত, তবে তাতেও অনেক খুশি ছিল মহুয়া। সেগুলো শুধু টাকা নয়, মহুয়ার কাছে সেগুলো ছিল আশার বীজ। এর মাঝে বিপত্তি বাজে একদিন। সেদিন ছিল পহেলা বৈশাখ। আজিমের বোন সানায়া পুরো পরিবার সমেত ঘুরতে আসে। সানায়া বেশ খুঁতখুঁতে স্বভাবের। ভাইয়ের ঘরের কোণে কোণে কি নতুন এসেছে, কোন পুরনো জিনিসটা বাদ গেছে, সবই সে রাখে নখদর্পণে। সানায়ার 3 ছেলে ও মেয়ে। বড় ছেলে 15 বছরের আহাদ, মেয়ে 12 বছরের রুষা, আর সবার ছোটটা আরিয়ানের বয়সী, নাম আলিফ। একদা সে খেলতে খেলতে বেডসাইড ড্রয়ার থেকে মহুয়ার নতুন মোবাইলটা বের করে ফেলে। ফোনটা সবসময় মহুয়া আলমারিতে লক করে রাখে, তবে আজ বাড়ির কাজে ব্যস্ত থাকায় এতটা খেয়াল করে উঠতে পারেনি। হাতের কাছে থাকা ড্রয়ারে রেখে দিয়েছিল।
আলিফের হাতে ফোনটা দেখে মহুয়ার আত্মা যেন হাতে চলে আসে। আরিয়ানও খেলছে রুমের অন্য পাশে। আলিফের হাতে যে তার মায়ের লুকানো ফোন, সেও এতক্ষণ খেয়াল করেনি। তাই আলিফের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে আরিয়ানকেই এক ধমক দিয়ে বসে মহুয়া। তবে সেই ধমকে কেঁদে ওঠে সয়নার ছেলে আলিফ। ব্যাপারটা মহুয়ার কাছে বিস্ময়কর ও আকস্মিক ঠেকে। মুহূর্তের মধ্যেই কোত্থেকে হুট করে উদয় হয় ছানায়ার। দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয় আর বলতে থাকে, কি হয়েছে বাবা? মামি বকেছে, মামিকেও বকে দেব। এটুকু বলেই মহুয়ার দিকে তাকাতেই মহুয়া এক ঝটকায় ফোনটা শাড়ির আঁচলের তলায় লুকিয়ে ফেলে। কিন্তু তার সানার দৃষ্টি এড়ায় না। উৎসুক হয়ে জিজ্ঞেস করে, ওটা কি ভাবি? ঘটনার আকস্মিকতা এতটাই তীব্র ছিল যে মহুয়া বুঝে উঠতে পারেনি ফোনটা তার আরো আগে লুকিয়ে ফেলা উচিত ছিল। সানার চোখে যখন পড়েছে তার লুকানোর উপায় নেই ভেবেই আসন্ন ঝড়ের আভাস পেল মহুয়া। সানায়া খানিকটা এগিয়ে আসলো মহুয়ার দিকে। সে এসে পুনরায় জিজ্ঞেস করলো, কি ওটা ভাবি? দেখছো না দেখাচ্ছ না কেন? দেখাও আমাকে। জিনিসটা দেখার উদ্দেশ্যে হাত বাড়াতেই ক্রমেই সামনে এগোতে থাকলো সানায়া। বিপরীতে ক্রমেই পিছু হটতে থাকলো মহুয়া। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এদিকে আলিফের কান্না শুনে মহুয়ার শাশুড়িও সেখানে চলে এসেছে। এসেই সানায়া আর মহুয়াকে চোর পুলিশের মতো অবস্থা করতে দেখে বলে, কি হয়েছে আর আলিফ কান্দে কেন? সানায়া মায়ের কণ্ঠ শুনেও তার দিকে ফেরে না, মহুয়ার হাতের দিকে উকি ঝুঁকি মারতে মারতে বলে, দেখো না মা, ভাবি কি যেন একটা লুকোচ্ছে আমার থেকে, দেখাতে বললেও দেখাচ্ছে না। মহুয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। সে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ফোনটা যতটা সম্ভব আড়াল করতে। কিছুটা তুতলে বলল, কই কিছু না তো, তুমি ভুল দেখছো। কিন্তু নাছোড়বান্দা সানায়া সে কথা মোটেই বিশ্বাস করল না। সে নিশ্চিত তার কোনো দৃষ্টিভ্রম হয়নি। আর তা প্রমাণের উদ্দেশ্যেই মহুয়াকে বলল, না আমি দেখেছি তোমার হাতে কালো মতো কি যেন একটা ছিল, হাতটা বের করো তো আঁচলের তলা থেকে। মহুয়ার শাশুড়ি বেশ কড়া কণ্ঠে বলল, কি সেটা, কি এমন জিনিস যে লুকাইতে হইতাছে? ননদরা দেখতে চাইছে, দেখাই দিলেই তো পারো। তবুও মহুয়া পিছুতেই থাকে। একসময় সত্যিকার অর্থে তার পিঠ ঠেকে যায় দেওয়ালে, যেখান থেকে আর পিছু হটার জায়গা নেই। এখন লড়াই করে সামনে এগোতে হবে, নয়তো বরণ করে নিতে হবে হার। মহুয়ার থেকে কোনো জবাব বা প্রতিক্রিয়া না পেয়ে সানায়া নিজেই গিয়ে এক প্রকার জোর জবরদস্তি করতে থাকে। মহুয়ার হাত ধরে টানাটানি করতে থাকে। কিন্তু মহুয়া যেন পণ করেছে সে কিছুতেই দেখাবে না। ধস্তাধস্তির এক পর্যায়ে সানায়া সাথে যোগ দেয় তার মাও। তার মনে প্রশ্ন জাগতে থাকে, কি এমন জিনিস সেটা যা মহুয়া লুকোতে চাচ্ছে। সে প্রশ্নের উত্তর পেতেই জিনিসটা দেখতে সেও মরিয়া হয়ে ওঠে। মা মেয়ের দুজনের সাথে একা মহুয়া পেরে ওঠে না। সানায়া হাত এক প্রকার মুচড়ে ধরে বের করে নেয় ফোনটা। সানায়া এবং তার মা উভয়ই অবাক, উল্টে পাল্টে দেখতে থাকে ফোনটা। সানায়া দেখে বলে, নতুন মোবাইল। অপরদিকে মহুয়া ব্যথিত হাত নিয়ে ফ্লোরে বসে আছে। আরিয়ান দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে আর কিছু বুঝুক বা না বুঝুক, মায়ের প্রতি যে আক্রমণাত্মক আচরণ করেছে তার ফুপি আর দাদু সেটা ঠিকই বুঝতে পারে। মায়ের এমন অবস্থা দেখেই সে কান্নায় ফেটে পড়ে। কিন্তু এসব কিছুতেই দমে যায় না সানায়া। ফিসফিস করে প্রথমে মাকে জিজ্ঞেস করে, মোবাইলটা কি ওরে ভাই দিছে? সে জানায়, কই আমারে তো কিছু কয় নাই। পোলায় দিলে নিশ্চয়ই আমারে জানাইতো। তারপর সরাসরি মহুয়াকে প্রশ্ন করে, নতুন মোবাইল কই পাইলা? ভাই তো দেয় নাই। মহুয়ার শাশুড়ি ননদ দুজনেই সন্দেহের চোখে চেয়ে আছে মহুয়ার দিকে। কিন্তু জবাব কি দিবে সে? আর তার জবাব কি আদৌ গ্রহণযোগ্য হবে বাকিদের কাছে? কিছু ভেবে না পেয়ে কান্নারত ছেলেকে শক্ত করে ধরলো কেবল। এতক্ষণে বাকিরাও চলে এসেছে। মাত্র বাড়িতে প্রবেশ করা সানার স্বামী মহিবও চলে এসেছে হইচই শুনে। ঘরভর্তি লোক, কারো দিকে তাকানোর সাহস পর্যন্ত হলো না মহুয়ার। আর বলবেটাই বা কি? কোত- কোথা থেকে শুরু করবে আর কোথায় করবে শেষ? সবকিছু গুছিয়ে ফেলতে থাকে মহুয়া।
তার এই নিশ্চুপতার সুযোগ নিয়ে শাশুড়ি বলে বসে অত্যন্ত বিশ্রী একটি কথা। সে মুখটা খানিকটা বিকৃত করে বলল, আমি এইটাই সন্দেহ করছিলাম। আমি আজিমরে কইছিলাম, বাবা তোর বউয়ের ভাব গতি ভালো না, প্রায় বাইরে সময় কাটায়, কি করে না করে তাও কয় না, কিন্তু পোলা আমার বিশ্বাস করেনি। কইছে আর যাই হোক মহুয়ার চরিত্র খারাপ না, কিন্তু আজ হাতে নাতে প্রমাণ হইল তো, এই মোবাইল নিশ্চয়ই নাগরে দিছে আর তার লগেই বাইরে সময় কাটায়। ও শানা, তোর ভাইরে ফোন লাগা, ক তোর সতী সাবিত্রী বউয়ের কুকীর্তি। বলে তিনি বিলাপ করতে লাগলেন। এতদিন এত অন্যায় মহুয়া সহ্য করেছে, কিন্তু কিছু না জেনেই এত বড় মিথ্যা অপবাদ আর সইতে পারল না মহুয়া। একটু আগেও তার কাছে দুটো অপশন ছিল, হয় সব সত্য স্বীকার করে নেবে, তারপর আজিম যা বলবে তাই শুনবে, নয়তো রুখে দাঁড়াবে নিজের স্বপ্ন বাঁচাতে। কিন্তু এই মুহূর্তে মহুয়া অনুভব করছে তার কাছে হার মেনে নেওয়ার অপশনটাই আর নেই। এত বড় মিথ্যা অপবাদ, সরাসরি চরিত্রের দিকে আঙ্গুল তোলা, এগুলো সয়ে যাওয়া, আপোষ করা, আত্মহত্যারই সামিল। মহুয়া গর্জে উঠল, বলল, চুপ করুন, বন্ধ করুন আপনার নোংরা মুখটা। আপনার নোংরা মুখে আমার ব্যাপারে আর একটা কথাও বলবেন না। তবু বললে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বজ্রকণ্ঠের সাথে মহুয়ার ভেজা দুচোখ দিয়ে আগুন ঝরতে লাগলো, যেন ওই চোখে চোখ রাখলেই ভম্ব করে দিবে। মহুয়া উঠে দাঁড়ালো, তড়িৎ গতিতে সানার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল। এ দৃশ্য দেখে মহুয়ার শাশুড়ি বিলাপ আরো দ্বিগুণ হলো। শব্দ করে কান্না করতে করতে বলল, হায় আল্লাহ, হায় আল্লাহ, এই দিনও আমার দেখা লাগলো। জীবনে যারে একটা গালি পর্যন্ত দেই নাই, নিজের মায়ের মতো ভালোবাসছি, সত্য কথা মানতে না পাইরা সে চায় আমার জিভ ছিঁড়া নিতে। আল্লাহ, তুমি আমার আজিমের বাপের কাছে লইয়া যাও। সানায়া এক প্রকার তেড়ে যায় মহুয়ার দিকে। তার মাকে এসব কথা বলে এই বাইরের মেয়েটা এত বড় সাহস! এই ক্রোধ নিয়ে বিশ্রী সব গালি দিতে দিতে মহুয়ার গায়ে হাত তুলতে উদ্যত হলে ওকে থামিয়ে দেয় ওর স্বামী। সানার ছোট্ট ছেলে আলিফ এসব দেখে ভয় পেয়ে ভাই বোনের কাছে গিয়ে লুকিয়ে থাকে। অপরদিকে আরিয়ান আম্মু আম্মু বলে কান্না করে যাচ্ছে, মহুয়ার পা দুটো আঁকড়ে ধরে। এত বেহাল অবস্থার মধ্যেও হেসে ওঠে মহুয়া, শাশুড়িকে বলে, আপনি আমাকে ভালোবাসেন, এত সত্য কথা বললে তো পূর্ণ হওয়ার বদলে পাপ লেগে যাবে মা। নিজের মেয়ে ভাবলে না জেনে বুঝেই এত বড় কলঙ্ক দিতে পারতেন না। আর কি বলছিলেন? আপনার ছেলেকে ফোন করবেন, করুন ফোন, তার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিন্তু সব কথায় কানে দেয় না মহুয়ার শাশুড়ি। সে নিজের মতো উচ্চ শব্দে বিলাপ করতে থাকে আর মহুয়ার ব্যাপারে বিশ্রী কথাগুলো বারবার বলতে থাকে। তা থেকে বাঁচতে মহুয়া নিজের কান দুটো চেপে ধরে। ধীরে ধীরে প্রতিবেশীরাও আসতে থাকে কি হয়েছে তা জানতে। মহুয়া কিছু বলার আগে তার শাশুড়ি নিজের মন মতো মিথ্যা অপবাদটা কে সত্যি করে বলে প্রচার করতে থাকে। মহুয়া প্রতিবেশীদের সামনে গিয়ে বোঝানোর চেষ্টা করে এসব মিথ্যা, কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না তার কথা, বরং তাকেই ছি করে শাশুড়ির প্রতি প্রকাশ করে সমবেদনা। বলতে থাকে এরকম ছেলের বউ কারো না হোক। মহুয়া কোনো উপায়ন্তর না পেয়ে পুরো ঘটনাই বারবার করে বলতে থাকে, ফোন থেকে এসেছে, কেন এসেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেসব কেউ কর্ণকহরই করছে না। তারা ব্যস্ত সানায়া আর তার মায়ের করা মিথ্যে অভিযোগগুলো শুনতে। শেষ পর্যন্ত কাউকে বোঝাতে না পেরে নিজেকে আর আরিয়ানকে একটা রুমে বন্দি করে নেয় মহুয়া। গোটা ঘটনার মানসিক ভাবে ভেঙে পড়ে সে। অঝরে কান্না করতে থাকে ছেলের সাথে। নিজেও এত বাজে কথাও জীবনে শুনতে হবে সে আগে কখনো ভাবেনি। তাই যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, কথার আঘাতে সে কেউই ভেঙে পড়ে। মহুয়াও তার ব্যতিক্রম নয়। এভাবে পেরিয়ে যায় দুপুরটা। বিকেলে ডাকা হয় মহুয়ার মা বোনকে। তারা এসে কিছুটা স্বাভাবিক করে মহুয়াকে। ডাকা হয় আফিয়াকে, আজিমকে ভিডিও কলে রেখে সবাই মিলে গোটা মিটিং বসায়, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে মহুয়া। আরিয়ান আর নানুর কোলে গুটিসুটি মেরে বসে আছে। মায়ের প্রতি প্রতিহিংসায় তার মধ্যে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। আফিয়ার বয়ানে সত্য প্রমাণ হয় মহুয়ার কথা, কিন্তু এই যে লুকিয়ে এত কিছু করছে,
এটাও শ্বশুরবাড়ির লোকদের কাছে বড় অপরাধ। তাদের বাড়িতে থেকেই তাদের না জানিয়ে এত কিছু করেছে। শাশুড়িকে এত বড় কথা বলেছে, এই অপরাধে মহুয়াকে আর বাড়িতে রাখবে না বলে জানায় শাশুড়ি। সেই দাবি উপস্থাপন করে আজিমের কাছে। মহুয়া বিপরীতে কিছুই বলে না। এ বাড়িতে থাকার ইচ্ছে তারও নেই। চোখ মুখ কঠিন করে ফোনের সামনেই দাঁড়িয়ে আছে মহুয়া। আজিম নিজেও বাকরুদ্ধ, সে হতাশও। সে পরিবারের জন্য সে এই দূরপ্রবাসে পড়ে থাকে, বউ বাচ্চা ফেলে। তারাই তার বউকে এত বড় মিথ্যা অপবাদ দিল, এটা মানতে তারও কষ্ট হয়। কিন্তু কি আর বলবে, নিজেরই তো মা বোন। তবে মহুয়ার নিজের পায়ে দাঁড়াতে চাওয়াটাও সে পছন্দ করে না। আজিম মহুয়াকে প্রশ্ন করে, তুমি কি চাইছো এখন? আর এসব কেন করতে গেলে? আমার বউ হয়ে থাকতে গেলে কিন্তু এসব বাদ দিতে হবে। মহুয়া জবাবে বলে, আমি চাইছি আলাদা থাকতে, আর এসব আমি কখনোই ছাড়বো না। তাতে তোমার বউ থাকি অথবা না থাকি। সবার সামনে এমন দুঃসাহসী কথা বলে মহুয়া। তবে বলতে গিয়ে তার বুক সামান্যও কাঁপে না। কারো পাশে থাকা না থাকা নিয়ে সে আর ভাবেও না। বুঝে গেছে জীবন সংগ্রামটা তার একারই। এ কথায় মহুয়ার মা সামান্য ভীত প্রকাশ করে। তার তো সেই একই ভয়, কিন্তু এবার মহুয়ার পাশে থাকে বড় বোন মিথিলা। পাশাপাশি আফিয়াও অভয় দেয়। আজিম জবাবে বলে, আলাদা থাকবে সেটাও মানতাম, বাসা নিয়ে দিতাম, কিন্তু তুমি এসব অনলাইনের কাজ ছাড়তে চাইছো না কেন? আলাদা থাকলে তো আলাদাই চলতে পারবে। আর কোনো মিষ্টি কথাই মহুয়া এবার ভুলবে না। সে তার সিদ্ধান্তে অনড়। পুনরায় বলে, যা বলেছি তাই। আমার কথার বা সিদ্ধান্তের কোনোটারই আর পরিবর্তন হবে না। এবার তুমি ভেবে দেখো কি করবে। বলেই মহুয়া আরিয়ানকে নিয়ে রুমে চলে যায়। কলে থাকা আজিমকে মিথিলা বলে, দেখেন আজিম, আমার বোনের জীবনটা এভাবে শেষ হতে দেখতে আমরা পারবো না। প্রত্যেকটা মানুষেরই বাঁচার স্বাধীনতা দরকার। ওকে আমরা নিয়ে যাচ্ছি, আপনি বরং কিছু দিন ভাবুন। ভেবেই না হয় সিদ্ধান্ত জানাবেন। আমি শুধু বলতে চাই, আমার বোন কোনো ভুল করেনি। কথাটা শেষ করে আফিয়া, মিথিলা ও মহুয়ার মা সকলেই মহুয়ার কাছে চলে যায়। এদিকে আজিমের কথাতে খুশি হতে পারে না ওর মা বোন। মা তো মুখের উপরেই বলে, তুই কি শেষমেশ বউয়ের আঁচলে বন্দি হইয়া গেছলি? ওরে এখনো রাখতে চাস, আবার আলাদা বাসা দেওয়ার কথাও বলিস। এই দিনটা দেখার লাগাই মনে হয় বাইসা ছিলাম। একই সুরে সানায়াও বলে, ভাই, তোর মুখে এসব কথা আশা করি নাই। একাই তো তারা মহুয়ার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছে, তার উপর আবার আজিমেরও দোষ দিচ্ছে। নিজের সংসার টিকিয়ে রাখতে চাওয়া কি আজিমের অপরাধ? আর মহুয়াকে কি সে ছাড়ার জন্য বিয়ে করেছে? তার মা এত সহজেই ছাড়ার কথা বলে দিতে পারে সে ভাবতেও পারে না। আজিম এবার প্রচন্ড রেগে যায় মা বোনের উপর। তারা সমাধান না খুঁজে আরো চাইছে সংসারটা ভাঙতে। জবাবে কিছু না বলে কল কেটে দেয় আজিম। ফোনটা রেখে প্রচন্ড আত্মদ্বন্দ্বে ভুগতে থাকে সে। মহুয়াকে সে কখনোই হারাতে চায় না। হয়তো তাদের ভুল বোঝাবুঝি একটু বেশি হয়, কিন্তু মহুয়ার প্রতি তার ভালোবাসা ঠিকই আছে। আর আরিয়ানের তো দুজনকেই প্রয়োজন। তবে মহুয়ার জেদ আর মায়ের আদেশ নিষেধের মাঝে পড়ে সে অসহায় বোধ করে, ভুগতে থাকে সিদ্ধান্তহীনতায়। মহুয়ার কাছে এসে মিথিলা বলে, চল আমরা বাসায় যাই, আমার ফ্ল্যাটের গেস্ট রুমটা ফাঁকাই থাকে, তোদের মা ছেলের জন্য ওটা যথেষ্ট। আশা করি ঢাকা থেকে তোর ব্যবসাও তুলনামূলক সহজ হবে। মিথিলা মূলত ঢাকায় থাকে স্বামী আর দুই সন্তান নিয়ে। ভাগ্যক্রমে গত সপ্তাহে বাবাকে দেখতে এসেছে। এর মধ্যেই মহুয়ার সাথে ঘটে যায় মর্মান্তিক ঘটনাটা। সব শুনে মায়ের সাথে সেও চলে আসে। মিথিলার কথার সাথে একমত প্রকাশ করে আফিয়াও। এবার একটু একটু সাহস অনুভব করে মহিয়ার মহুয়ার মাও। সমাজের বেড়া ডিঙ্গিয়ে মেয়ের ভালো বুঝতে শিখেছে অবশেষে। সেও মহুয়াকে যেতে বলে মিথিলার সাথে। চলবে গল্প মহুয়ার জীবনলিপি। গল্পের প্রথম অংশ লেখা সুমাইয়া তামান্না।